আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখতে চলেছি আইএলস রাইটিং টাস্কের মার্কিং ক্রাইটেরিয়া। আইএলস রাইটিং টাস্কের মার্কিং ক্রাইটেরিয়া দেখতে যাইয়া আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে যে মানুষ কেন কেন আইএলস রাইটিং টাস্কে 9-এ 9 পায় না, অলমোস্ট ইম্পসিবল কেন এটার বিস্তারিত আমরা দেখব। কি করলে আইএলসের রাইটিং টাস্কে 9-এ 9 পেতে পারে একজন স্টুডেন্ট, এবং কোন বিষয়গুলো ফলো করলে আসলে 9-এ 9 পাওয়া পসিবল, এবং শেষে দেখিয়ে দেব যে আসলে মার্কটা কিভাবে দেওয়া হয়। ওকে, আমি হিসাবটাও দেখিয়ে দেব। সো ওকে, আমরা আজকে 0 থেকে 9 পর্যন্ত পেতে কী কী করতে হবে না করতে হবে, কোন বিষয়গুলো করলে আপনি 0 পাবেন, 1 পাবেন, 2 পাবেন, সব বিষয় বিস্তারিত আলোচনা হবে। তার আগে আমরা প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি বিষয়গুলো দেখব। ওকে, সো প্রথমেই আসছি আমরা একাডেমিকের রাইটিং টাস্ক 1-এর টাইম এবং ওয়ার্ড লিমিটেশন নিয়ে। 1 এবং 2-র ওয়ার্ড এবং ওয়ার্ড লিমিটেশন, ওয়ার্ড লিমিট আর টাইম লিমিটটা দেখব। সো আমরা সাধারণত টাস্ক 1-এ মিনিমাম ওয়ার্ড লিমিট হচ্ছে 150 ওয়ার্ড, 150 ওয়ার্ডস। ওকে, সো আপনাকে রিকমেন্ডেড ওয়ার্ড হচ্ছে 160 থেকে 180। আপনি 160 থেকে 180-র মধ্যে যদি ওয়ার্ডস লিখেন সেক্ষেত্রে আপনার আর কোনো টানা হেঁচড়া থাকবে না, একেবারে দেড়শো কাটায় কাটায় আপনি লিখতে পারবেন না, লিখলেও অনেক ঝামেলা থাকবে, ঠিক না? সো এই বিষয়টা মাথায় রাখবেন, মোটামুটি 160 থেকে 180 পর্যন্ত লিখলেই হবে। এরপর বেশি লিখতে চাইলে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার এই টাইম ওয়েস্ট হবে, অথবা ভুলের সংখ্যাও বাড়বে যত বেশি লিখবেন, তাই তো? সাজেস্টেড টাইম হচ্ছে 20 মিনিট। আপনি যাতে 20 মিনিটের মধ্যে আপনার রাইটিং টাস্ক 1টাকে কভার করেন, ওকে, সেটা মাথায় রাখবেন। এরপর রাইটিং টাস্ক 2-তে 150 ওয়ার্ড, 250 ওয়ার্ডস অর্থাৎ 250 ওয়ার্ডস হচ্ছে মিনিমাম লিমিটস, তবে আপনাকে 270 থেকে 290 লিখতে আমি রিকমেন্ড করে থাকি। সো যে কোনো এক্সপার্টরাও এটাই রিকমেন্ড করেন যাতে 270 থেকে 90 ওয়ার্ডের মধ্যে হয়। 300 ওয়ার্ড পেরিয়ে গেলেও কোনো সমস্যা নেই, এতে আপনার লস হবে, আগেই বলছি কি লস হবে, টাইম এবং আর কি এনার্জি লস হবে। 40 মিনিট সময় ব্যয় করতে হবে টাস্ক 2-র মধ্যে, ওকে, এসে রাইটিংয়ে। ওকে, ফাইন। এবার আমরা আসি কি রুলসগুলো একটু দেখে নিই, যে যদি আপনি মিনিমাম 150 ওয়ার্ড যেটা আছে, 250 ওয়ার্ড যেটা আছে, এটার চেয়ে যদি কম লিখেন সেক্ষেত্রে আপনি পেনাল্টি করবেন, আপনার স্কোর আসবে, ভালো স্কোর আসবে না। এরপরে কোনো ম্যাক্সিমাম ওয়ার্ড লিমিট নাই, মিনিমামটা আছে 150 ওয়ার্ড টাস্ক 1-এর জন্য, 250 ওয়ার্ড হচ্ছে টাস্ক 2-এর জন্য, কিন্তু বেশি আপনি কত বেশি লিখতে পারবেন এটার কোনো ম্যাক্সিমাম লিমিট নেই, যে 500 ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না এরকম কিছু না, যা ইচ্ছা লিখতে পারবেন। বাট টু মাচ রাইটিং ইনক্রিজেস মিস্টেক, বেশি লিখলে মিস্টেক বাড়ে এবং টাইম ওয়েস্ট হয়, এটা মাথায় রাখবেন। টাস্ক 2-তে টাস্ক 2 ইজ মোর ইম্পর্টেন্ট, কারণ এটা ক্যারিং করে 66% মার্ক, 66% মার্ক টোটাল স্কোরের মধ্যে, আর এটার টোটাল স্কোরের 33% মার্ক ক্যারি করে। সো এটার হিসাবটা আমি দেখিয়ে দিব শেষের দিকে, মজার বিষয় আছে, একটু শেষ পর্যন্ত দেখেন। এরপরে আসেন আপনাদেরকে স্ট্র্যাটেজির কথা যদি বলি, টাস্ক 1-এ আপনি স্পেন্ড করবেন 3 থেকে 4 মিনিট প্ল্যানিংয়ের জন্য। কিসের জন্য? প্ল্যানিংয়ের জন্য। 12 থেকে 13 মিনিট আপনি রাইটিং করবেন, আর শেষের 2-3 মিনিট আপনি চেক করবেন, জাস্ট প্রুফ রিডিং করে না, ওটা জাস্ট একটু চুপ বুলাবেন, এবং কোনো সমস্যা থাকলে, কোনো ভুল থাকলে এটা কারেকশন করবেন। এরপরে হচ্ছে টাস্ক 2-র জন্য আপনি 5-6 মিনিট সময় প্ল্যানিংয়ের জন্য ব্যয় করবেন, 30 মিনিট লিখবেন, আর অলমোস্ট 30 মিনিট লিখবেন, আর 3 থেকে 5 মিনিট আপনারা চেকিং করবেন, শেষ, আপনার এই প্ল্যানে আগাবেন। ওকে, এবার আসি ব্যান্ড 9 রাইটিং টাস্ক 2-র ফরম্যাটটা, 1-এর ফরম্যাটটা আমরা দেখাবো, ব্যান্ড 9-এর যে ফরম্যাটটা আছে ওইটা দেখাবো। ইন্ট্রোডাকশনটা অবশ্যই 1 থেকে 2 সেন্টেন্সের মধ্যে হতে হবে, প্যারাফ্রেজ করতে হবে কোয়েশনকে ইউজিং সিনোনিম ব্যবহার করে এবং ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে। ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচারে কোনো বিকল্প নেই, সো এটা মাথায় রাখবেন অবশ্যই, সবগুলো সিম্পলে লিখলে হবে না। মেনশন দ্য টাইপস অফ ডাটা মেনশন করতে হবে, ধরেন আপনি কী ডেটা সম্পর্কে লিখতে চাচ্ছেন, চার্ট, লাইন গ্রাফ, টেবিল, এই সেই আবিজাবি, এগুলো মেনশন করতে হবে। দেখেন একটু লক্ষ্য করেন, এখানে লাইন গ্রাফ আমরা উল্লেখ করেছি, তার লাইন গ্রাফ ইলাস্ট্রেটস so the number of international students enrolling in the UK ডাটা মিস্টেক হয়ে গেছে, ইউনিভার্সিটি ফ্রম এত টু এত সাল, এই যে বিষয়টা, এটা হচ্ছে একটা কি এই জায়গায় দা আছে। ওকে, ফাইন। সো এই জিনিসটা হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে, যে সুন্দর করে 1 সেন্টেন্সে ইন্ট্রোডাকশনটা লিখবেন, 2 সেন্টেন্সে ইন্ট্রোডাকশনটা লিখবেন, যেভাবে ম্যাচ করা যায়। এরপরে ওভারভিউটা লিখবেন 2 থেকে 3 সেন্টেন্সে। আইডেন্টিফাই করতে হবে মেইন টেন্সটা, সিগনিফিকেন্ট চেঞ্জটা উল্লেখ করতে হবে,
কি ফিচার্সগুলো লিখতে হবে। ওকে, অ্যাভয়েড করতে হবে স্পেসিফিক নাম্বার, এখানে কোনো নাম্বার দেওয়া যাবে না যে কত পার্সেন্ট কত কত সংখ্যা এগুলো লেখা যাবে না। ফোকাস অন জেনারেল টেন্সের উপর কথাবার্তা বলতে হবে। যেমন এখানে ওভারঅল দেওয়া আছে, দেখেন এখানে কোনো নাম্বার উল্লেখ নাই, যে নাম্বারটা উল্লেখ আছে এটা নাম্বার না, এটা সাল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, দেখেন হায়েস্ট লোয়েস্ট এগুলো উল্লেখ করতে পারবেন ওভারঅলে, এবং করাটাই বাঞ্ছনীয়। এরপরে আসি আমরা বডি প্যারাগ্রাফটা আপনারা লিখবেন 3 থেকে 4 সেন্টেন্সের মধ্যে। 3 থেকে 4 সেন্টেন্সের মধ্যে আপনি বডি প্যারাগ্রাফটা লিখবেন। ওকে, বডি প্যারাগ্রাফ 3 থেকে 4 সেন্টেন্সে লিখবেন। কোন বিষয়গুলো মাথায় রাখবেন? ডেসক্রাইব ওয়ান কি ট্রেন্ড অর ক্যাটাগরি ইন ডিটেল। এরপরে আপনি ইউজ করবেন স্পেসিফিক ডাটা, নাম্বার, পার্সেন্টেজ, কম্পারিজন এগুলো। এরপরে ইউজ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ স্ট্রাকচার আপনাকে ব্যবহার করতে হবে। দেখেন এখানে সাল উল্লেখ করা আছে ফ্রেজের মতো, কমা দিয়ে আবার ফ্রেজ এই যে সংখ্যাটা উল্লেখ করে সাবজেক্ট ভার্ব এসব বিষয় আদি আসতে পারে। এরপরে দেখেন আপনাকে অবশ্যই ডাটাটা উল্লেখ করতে হবে। এখানে কিন্তু আমার ল্যাপটপে ঝামেলা করতেছে। ওকে, এখানে দেখেন নাম্বার আছে, এই যে নাম্বার উল্লেখ করা আছে, এই যে সংখ্যাটা, পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ উল্লেখ করতে হবে, কোন সালে কত সব কিছু উল্লেখ করতে হবে আপনার বডিতে। এরপরে আসি বডি টুর কথা নিয়ে, সেম কথাই বডি টুতেও আপনার সেম কথাবার্তাই আপনাকে লিখতে হবে। যেমন ধরেন 3-4 সেন্টেন্সে আপনি লিখবেন এবং ওই আগে যা বলছি তাই। তারপরে দেখেন ডিসক্রাইব অ্যানাদার কি ট্রেন্ড, আগের যে ট্রেন্ডটা ছিল এর অন্য কোনো ট্রেন্ড থাকলে সেটা লিখবেন, বা পাশাপাশি যা বাকি থাকে সেটা লিখবেন। এরপর হচ্ছে কম্পেয়ার করতে হবে ডিফারেন্ট অ্যাসপেক্ট ইফ অ্যাপ্লিকেবল, যদি এটা অ্যাপ্লিকেবল হয় তাহলে এটা অবশ্যই কম্পেয়ার করতে হবে। এরপরে ইউজ কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড ভ্যারিড ভোকাবুলারি, আপনাকে অবশ্যই ভিন্নতা আনতে হবে ভোকাবুলারির মধ্যে এবং কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ করতে হবে। এবার আসি আমরা এক্সাম্পলের কথা। এখানে এক্সাম্পল দেওয়া আছে, আপনারা একটু সুন্দর করে পড়ে নেবেন, দেখবেন কীভাবে। ওই যে সিমিলারলি বলে হয়তো বা উপরের ট্রেন্ডের সাথে মিল রেখে আরেকটা বলতেছে, হাউভার বলে বিপরীত ট্রেন্ড লিখতে পারেন, এই হচ্ছে বিষয়। সো অবশ্যই ডাটা উল্লেখ থাকবে, সাল সব কিছু উল্লেখ থাকবে। এই দেখেন কমার পরে বারবার সাথে আইএনজি, এগুলো অনেক মজার জিনিস, এগুলো নিয়ে পুরো একটা ভিডিও আসবে, কোনো সমস্যা নেই। জাস্ট আজকে মার্কিং ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করছি বিদায়, আর বেশি কথা বলতেছি না। এবার দেখেন কি ফিচার অফ এ ব্যান্ড 9 রেসপন্স। ব্যান্ড 9 রেসপন্স কীভাবে হতে পারে, আপনি মেইন ফিচারগুলো আমি ফিচার্সগুলো দেখাচ্ছি। যেমন ক্লিয়ার স্ট্রাকচার থাকতে হবে, ইন্ট্রোডাকশন, ওভারভিউ, এরপরে হচ্ছে বডি 1 বডি 2, এই 4টা প্যারাগ্রাফে লিখতে পারেন। প্যারাফ্রেজ করতে হবে ইন্ট্রোডাকশন সিনোনিম দিয়ে। এরপরে ওভারভিউ হাইলাইট করতে হবে ট্রেন্ড উইদাউট নাম্বার উল্লেখ না করে। এরপরে ডিটেলস বডি প্যারাগ্রাফে লিখতে হবে কম্প্যারিজন সহ। এরপরে হচ্ছে ভ্যারিড সেন্টেন্স স্ট্রাকচার আনতে হবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এরপরে হচ্ছে অ্যাকুরেট গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং স্পেলিংয়ের কথা তো অবশ্যই মাথায় রাখতে হবে, এই সমস্ত বিষয় ইউজ করতে হবে। প্রপার ইউজ অফ টেন্সের সঠিক ব্যবহার করতে হবে। প্রেজেন্ট হইলে পাস্ট লেখা যাবে না, পাস্ট হলে ফিউচার লেখা যাবে না, অবশ্যই ডিপেন্ডিং অন ডাটা আপনাকে ব্যবহার করতে হবে টেন্সটা সঠিকভাবে। এরপরে আসি রাইটিং টাস্ক 2 এর যে বিষয়টা, এটা সেরা একটা জিনিস। আপনারা জাস্ট দেখেন কোন বিষয়গুলো মাথায় রেখে বডি 1 ইন্ট্রোডাকশন, কনক্লুশন এগুলো লিখতে হয়, 1-2 লিখতে হয়, বডি 1-2। ওকে ফাইন। সো প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, আপনাকে 40 থেকে 50 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে, গোনার কোনো প্রয়োজন নেই, হয়তো বা 30টাও হইতে পারে, আবার 70টাও হইতে পারে, এটা কোনো বিষয় না। সো মোটামুটি একটা আইডিয়া দিলাম আর কি। সো অবশ্যই ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট লিখতে হবে যদি প্রয়োজন পড়ে, যদি পসিবল হয়। এরপরে হচ্ছে প্রেফেস করতে হবে কোয়েশ্চেনটাকে, যে কোয়েশ্চেনটা আছে সিনোনিম দিয়ে অথবা ডিফারেন্ট স্ট্রাকচার দিয়ে প্রেফেস করে নিতে হবে। থিসিস স্টেটমেন্ট লিখতে হবে অবশ্যই, যদি প্রয়োজন পড়ে আপনার মতামত যদি চায় তাহলে থিসিস স্টেটমেন্ট লিখতে হবে। আউটলাইনটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আপনি কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছেন আপকামিং প্যারাগ্রাফগুলোতে, সেটা আসলে আউটলাইন সেন্টেন্স বলে দেবে। যারা ভালো রাইটার তারা সুন্দর করে এই আউটলাইন সেন্টেন্সটা দেয়, বডি 1-2 একটা ধারণা মোটামুটি দিয়ে দিতে পারে। সো এগুলোর নমুনা আমি দেখাবো, এবং রিডারে পড়েই যাতে বুঝতে পারে যে আপনি কী বিষয়ে লিখতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার স্কোর হুর করে বাড়বে, এটা নিশ্চিত থাকেন। তো ইন্ট্রোডাকশনে এই 4টা বিষয় মাথায় রেখে ইন্ট্রোডাকশনটা লিখবেন। প্রত্যেকটা 4টা বিষয় আছে, 3-4টা বিষয় আছে, আমি যা বলতেছি এগুলো মাথায় রেখে তারপর ইন্ট্রোডাকশন লিখবেন, সব কিছু লিখবেন। তারপর বডি 1-এ যান, বডি 1-এ গিয়ে কী করবেন, 90 থেকে 120 ওয়ার্ড লিখবেন, দুইটাতেই, বডি 1-2-এ। দেখেন টপিক সেন্টেন্স লিখবেন, যেটা মেইন আইডিয়াটা, এরপরে এক্সপ্লেনেশন দেবেন এটার, তারপর এক্সাম্পল দেবেন। এটা হতে পারে আপনার রিয়েল লাইফ থেকে, হতে পারে রিসার্চ বেস থেকে। সো অবশ্যই টপিক সেন্টেন্স লিখতে হবে, তারপর এক্সপ্লেনেশন দিয়ে এক্সাম্পল দিতে হবে। একজন মানুষ আইডিয়া 1, 2, 3, 4, 5, 6 দিতে একেবারে হয়রান হয়ে যায়, এতে মার্কস পাবে না, এতে ভালো স্কোর আসবে না। লিখে রাখেন, বেশি আইডিয়া মানে বেশি স্কোর না। একটা আইডিয়াকে আপনি ডেভেলপ করতে পারেন কি না সেটা হচ্ছে বড় বিষয়। একটা আইডিয়াকে যদি আপনি বেশি ডেভেলপ করতে পারেন তাহলে আপনি পারফেক্ট স্টুডেন্ট।
যদি দুইটা আইডিয়াকে আপনি ডেভেলপ করেন তবেও আপনার কিছুটা ঘাটতি আছে বিধায় আপনি দুইটা আইডিয়া নিচ্ছেন। আরও যদি 3টা 4টা 5টা আইডিয়া দেন তাহলে তো বোঝা যাবে আপনি খুবই গরিব স্টুডেন্ট আমার মতো। যাই হোক, সো একটা আইডিয়াকে ডেভেলপ করতে হবে। ওকে, এবার আসছি আমরা সেমভাবে আমরা একটা টপিক সেন্টেন্স লিখবো, এক্সপ্লেনেশন দেবো, এক্সাম্পল দেবো বডি 2তে। এবার কনক্লুশনে অনেকে বলেন যে ইন্ট্রোডাকশনকে প্যারাফ্রেজ করে ফেললেই হয়ে যায়। নো, সামারাইজ করতে হবে মেইন কি পয়েন্টটা, বডি 1 এবং 2তে কী বলতে চাইছেন, বুঝাতে চাইছেন, সামারাইজ করে লিখতে হবে এই জায়গাটাতে, এবং রিস্টেট করতে হবে আপনার ওপিনিয়ন। যদি ওপিনিয়ন থাকে, যদি আপনাকে ওপিনিয়নের কথা জিজ্ঞেস করে, তাহলে অবশ্যই ইন্ট্রোডাকশনে যদি ওপিনিয়নের কথা বলে থাকেন, আপনার ওপিনিয়ন দিয়ে থাকেন, তাহলে এটাকে আবার পুনরায় ব্যক্ত করতে হবে কনক্লুশনে। এই হচ্ছে বিষয়। সো আমরা যদি একটু ভালো করে তাকাই, ইন্ট্রোডাকশনে এই 4টা বিষয় মাথায় রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, প্যারাফ্রেজ করতে হবে কোয়েশন, থিসিস স্টেটমেন্ট দিতে হবে, আউটলাইন সেন্টেন্স দিতে হবে। এরপরে টপিক সেন্টেন্স লিখে এক্সপ্লেনেশন দিয়ে, এক্সাম্পল দিয়ে আপনার বডি 1 2 শেষ করবেন, আর কনক্লুশনে এসে সামারাইজ করবেন মেইন কি পয়েন্টটা, আর হচ্ছে কি রিস্টেট করবেন আপনার ওপিনিয়নটা। এবার আসি আমরা মার্কিং ক্রাইটেরিয়ার কথা। আমি দেখাইলাম যে কী করে লিখতে হবে একটা সেন্টেন্স মেক করতে, মানে একটা সাজাইতে হবে। টাস্ক 2 সাজাইতে হবে, টাস্ক 1 কীভাবে সাজাইতে হবে সেই বিষয়টা দেখাইলাম, যে ইন্ট্রোডাকশন, বডি 1 2, চাইলে কেউ 3 বডি দিতে পারে, সমস্যা নেই। এরপরে কনক্লুশন। এবার আসেন আমরা মার্কিং ক্রাইটেরিয়ার কথা। টাস্ক অ্যাচিভমেন্ট, এটা হচ্ছে টাস্ক 1 এর জন্য। টাস্ক 2 এর জন্য টাস্ক রেসপন্স কথাটা অ্যাপ্লিকেবল। সো এটাতে 25% মার্ক। সিসি মানে কোয়ারেন্স অ্যান্ড কোয়েশন, এটাতে 25% মার্ক। লেক্সিক্যাল রিসোর্সে 25%, আর গ্রামাটিক্যাল রেঞ্জের একুরেসিতে 25%। এই হলো 100% মার্ক। এগুলোর উপরে ভিত্তি করেই মোটামুটি 9 ব্যান্ডের মধ্যে আপনাকে বিবেচনা করা হবে। সো এই বিষয়গুলোকে আমি বিস্তারিত আলোচনা করতেছি। টাস্ক অ্যাচিভমেন্টের বিষয়টা টাস্ক 1-এর, এটা কভার্স করতে হবে অল কি পয়েন্টস ফ্রম দ্য কোয়েশন থেকে সব কথাই আপনাকে কভার করে, সব পয়েন্টসগুলোই আপনাকে কভার করতে হবে। এছাড়া আপনাকে লিখতে হবে 150 ওয়ার্ডস মিনিমাম। হ্যাঁ, রিপোর্ট এটা হইতে পারে, এটা ডায়াগ্রাম হইতে পারে, ঠিক আছে, রিপোর্ট হইতে পারে ডাটার উপর বা ডায়াগ্রামের উপর। ওকে, ফাইন। এবার সামারাইজ করতে হবে, মেইন টেন্সটাকে চেঞ্জ করতে হবে লজিক্যালি। হ্যাঁ, এগুলোকে চেঞ্জ করতে হবে না, মানে সামারাইজ করতে হবে এই চেঞ্জগুলোকে, যে লজিক্যালি কোনটার পরে কোনটা কীভাবে চেঞ্জ হইলো, আগেরটার পরেরটার সাথে কম্পেয়ার করতে হবে এগুলো। এরপরে হচ্ছে অ্যাভয়েড করতে হবে আননেসেসারি ডিটেলস। অযথা বলা যাবে না চার্ট ইজ নাইস, ইটস ভেরি বিউটিফুল, এরকম কোনো সেন্টেন্স লেখা যাবে না, এখানে গুল্লা মেরে দেবে। ওকে, তারপরে আসেন আমরা টাস্ক রেসপন্সের কথা যাই। টাস্ক 2-র জন্য টাস্ক রেসপন্স কথাটা যায়, ফুললি অ্যাড্রেস করতে হবে এস এ কোয়েশন উইথ দ্য ক্লিয়ার পজিশন। আপনার একেবারে ক্লিয়ার পজিশন থাকতে হবে, ফুললি অ্যাড্রেস করতে হবে এগুলোকে, ঠিক আছে। এরপরে আসেন প্রোভাইড করতে হবে রিলেভেন্ট আইডিয়াস। আপনাকে অবশ্যই রিলেভেন্ট আইডিয়া দিতে হবে, এক্সপ্লেনেশন দিতে হবে, এক্সাম্পল দিতে হবে। ইরিলেভেন্ট কিছু লেখা যাবে না। মেনটেন করতে হবে ফোকাস অন টপিকে আপনাকে থাকতে হবে, অফ টপিকে কিছু লেখা যাবে না। আপনাকে জিজ্ঞেস করলো ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে, আপনি বললেন যে হ্যাঁ সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো, তাহলে কিন্তু অফ টপিকের কথা বললেন, ঠিক আছে। তো এবার আসেন রাইটস অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস, আপনাকে অবশ্যই 250 ওয়ার্ড লিখতে হবে। এরপরে কোহেরেন্সের কোয়েশনের কথাটাই যায়। কোহেরেন্সের কোয়েশন আরও 4টা বিষয়ের উপর ডিপেন্ড করে। কোহেরেন্সের কোয়েশন শুধু ওয়ার্ড জানলেই হবে না, এটা কোন বিষয়গুলো, এই যে টাস্ক অ্যাচিভমেন্টের মধ্যে কোন জিনিসগুলো অন্তর্ভুক্ত, এগুলো লিখে দিচ্ছি। এরপরে কোহেরেন্সের কোয়েশনে কোন 4টা বিষয় অন্তর্ভুক্ত, এগুলো লিখে দিচ্ছি। অর্গানাইজ করতে হবে আইডিয়া লজিক্যালি, ক্লিয়ার প্যারাগ্রাফ থাকতে হবে। ইউজেস অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কিং ওয়ার্ডস, আপনাকে হাউ বার দেয়ার ফর ইনস্ট্যান্স, এগুলো সুন্দরভাবে প্রপারলি ইউজ করতে হবে, প্রপার জায়গায় যেখানে প্রয়োজন সেখানে, অযথা না। ইচ প্যারাগ্রাফ হ্যাজ এ ক্লিয়ার সেন্ট্রাল আইডিয়া, একেবারে মেইন একটা আইডিয়া থাকতে হবে প্রত্যেকটা প্যারাগ্রাফের। ওকে, অর্থাৎ টপিক সেন্টেন্স যেটা বলছি। ইউজেস প্রোনাউন্স অ্যান্ড রেফারেন্স ওয়ার্ডস, আপনাকে কারেক্টলি এটা ইউজ করতে হবে। এই যেমন দিস, দেস, ইট, দে, এগুলো অবশ্যই সিঙ্গুলারের জন্য ইট, প্লুরালের জন্য দে, এগুলো বুঝে ইউজ করতে হবে। এরপরে আসেন লেক্সিক্যাল রিসোর্সের কথা, ভোকাবুলারি যেটাকে আমরা বলে থাকি। সো এগুলোর আবার এই 4টা বিষয়ের উপর লেক্সিক্যাল রিসোর্সটা ডিপেন্ড না। সো দেখেন, uses a wide range of words naturally and appropriately, আপনাকে অবশ্যই বেশি ওয়াইড রেঞ্জের ভোকাবুলারি ব্যবহার করতে হবে। এরপরে অ্যাভয়েড করতে হবে রিপিটেশন, বারবার একটা ওয়ার্ড লেখা যাবে না, 3বারের বেশি হলে এমনিতেও তারা কাউন্ট করবে না। সিনোনিম, প্যারাফ্রেজিং, এগুলো ব্যবহার করতে হবে, একটা ওয়ার্ড বারবার ব্যবহার না করে। এরপরে টপিক স্পেসিফিক ভোকাবুলারি কারেক্টলি ইউজ করতে হবে, অযথা যে কোনো ভোকাবুলারি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন না। স্পেলিং অ্যান্ড ওয়ার্ড চয়েস সঠিক হতে হবে, স্পেলিংয়ের বানটাও সঠিক হতে হবে। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড একুরেসিতে যাই, এখানে আবার 4টা বিষয় আছে। বেরিড সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করতে হবে, সিম্পল তো আমরা এমনিতেই লিখবো, কমপ্লেক্স কম্পাউন্ডের কথা অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে
অ্যাপ্লাইজ করতে হবে কারেক্ট গ্রামার, টেন্স অনুসারে আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন এগুলো সঠিক ব্যবহার করতে হবে। পাংচুয়েশনের কথাও মাথায় রাখতে হবে, কিন্তু গ্রামারের সব কিছুই মাথায় রাখতে হবে। এরপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা মাথায় রাখতে হবে, অ্যাভয়েড করতে হবে ফ্রিকুয়েন্ট গ্রামার এরর্স, বেশি বেশি যাতে ইরোর না করেন, তাহলেই না আপনি 9 পাবেন। এই সমস্ত বিষয় থাকে বিদায় রাইটিংয়ে কেউ 9 পাইতে পারে না, পাইলেও সে ভুল করে না বা মাইনর ইরর থাকে, সেক্ষেত্রেও এটা অলমোস্ট ইম্পসিবল। ধরেন ব্যান্ড 9, এটা নন নেটিভরা পারবে না, নেটিভরা হয়তো বা পারবে। সো এবার আসেন ব্যান্ড 0 যে পায়, এর কাজ কি? এর 9 অ্যাটেম্পট, অর্থাৎ খাতাটা সাদা পেপার দিয়ে আসে অথবা একটা গ্রোসারি লিস্ট লিখে আসে, 1 কেজি পেঁয়াজ, 2 কেজি আলু, 3 কেজি লবণ, এভাবে সে একটা গ্রোসারি লিস্ট লিখে আসে। সেক্ষেত্রে এরকম যদি তার যদি কোনো রেসপন্স না থাকে, সেক্ষেত্রে সে 0 পাবে, অথবা সাদা খাতা রেখে আসলে। ওকে, এবার আসি নো কমিউনিকেশন। ব্যান্ড 1 যারা পায় এরা এরকম আলাদা আলাদা ওয়ার্ড লেখে যেখানে কোনো সেন্স মেক করে না। যেমন ধরেন এক্সাম, ভেরি হার্ড, নো রাইট, এই সমস্ত কথা কমা দিয়ে কিছু কি আইসোলেটেড ওয়ার্ড লিখে আসে, এক্ষেত্রে তারা 1 পাবে। এরপরে ধরেন যদি ব্যান্ড 2 পায় যারা, তারার মিনিমাল এবিলিটি হচ্ছে এরা হচ্ছে মোটামুটি একটা কথা বলতে পারে, খুব ভেরি লিমিটেড ভোকাবুলারি ইউজ করে তারা, এবং গ্রামার মিস্টেকের কোনো অভাব থাকে না। এই যে পিপল ইউজ কার, নো গো ওয়ার্ক, এরকম কথাবার্তা বললে সে অবশ্যই 2 ব্যান্ড পাবে, এর বেশি পাবে না। এরপরে আসেন যদি সে সিম্পল সেন্টেন্স অনেক মিস্টেক নিয়ে লেখে, তাহলে সে পাবে 3। যেমন মেনি পিপল লাইক কার ইজ ফাস্ট অ্যান্ড গুড, হ্যাঁ, সবগুলো সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, কার হেল্প গো টু ওয়ার্ক, এরকম কথাবার্তা যদি সে লিখে, তাহলে কি হবে? কার স্মোক ইজ ব্যাড, এরকম যদি লিখে সে 3 পাবে। এবার আসি যদি আমরা 4 লিমিটিং ওয়ার্ডস রাইটার যারা আছে, লিমিটেড রাইটার যারা আছে, এরা 4 পাবে। যেমন যদি কোনো আইডিয়া কোনো ডেভেলপ না করে, শুধু লিখে যায় আর ভুল থাকে, গ্রামার মিস্টেক, কনফিউশনে ভরা থাকে, সেক্ষেত্রে সে 4 পাবে। যেমন নাওয়াডেজ পিপল ইউজ কার হেল্প ফর ট্রান্সপোর্টেশন, কোনো আইডিয়াকে সে ডেভেলপ করতেছে না, সেক্ষেত্রে সে 4 পাবে। এবার আসেন আরও দেখলে হাসবেন, এরকম স্টাইলে লিখলে সে 4 পাবে। এবার আসি 5 ব্যান্ড যারা পায়, তারা কেমন বেসিক রাইটার ধরে নিতে পারেন তাদেরকে। সো তারা আইডিয়া প্রেজেন্ট করে কিন্তু ডেভেলপ করে না, খুব ভালোভাবে ডেভেলপ করতে পারে না, নট ওয়েল ডেভেলপড। সো এবং গ্রামার মিস্টেক তো থাকবেই, লিমিটেশন খুব থাকবে। এই যে একটা সেন্টেন্স বললো, তারপরে একটা বিপরীত কথা বলে ফেললো, এরকম বলে আরেকটা ধারণা নিয়ে আসছে, কিন্তু হুট করে নিয়ে আসছে। সো এই যে বিষয়গুলো, এগুলোর কারণে সে 5 পাবে। 6-এর সে রাইটারে কী করবে? কম্পিটেন্ট রাইটার যারা আছে, তারা কিন্তু একটা স্ট্রাকচার লিখবে ভালো, উইথ সাম কমপ্লেক্স স্ট্রাকচার সেন্টেন্স নিয়ে, বাট ইরর্স থাকবে, যেখানে কিছু ইরর্স থাকবে, কমপ্লেক্স সেন্টেন্স হবে আবার ইরর্সও থাকবে, সেক্ষেত্রে সে পাবে ব্যান্ড 6। এবার 7-এ যাই, গুড রাইটার যারা আছে তাদেরকে দেখে একটু ওয়েল অর্গানাইজ থাকবে, রেসপন্স হবে, যেখানে ভোকাবুলারি এবং গ্রামার খুব ভালো থাকবে, গুড থাকবে, আর ফিউয়ার মিস্টেক তো থাকবে, কিছু মিস্টেক থাকবে, কোনো অসুবিধা নেই। দ্য পপুলারিটি অফ কার্স হ্যাজ সিগনিফিকেন্টলি ইনক্রিজ বিকজ দে প্রোভাইড কমফোর্ট অ্যান্ড এফিসিয়েন্সি। দেখেন কত সুন্দর একটা সেন্টেন্স। সো এই কারণে সে হয়তো বা 7 পাওয়ার যোগ্য। এবার আসেন 8 কারা পায়, দেখেন একটু। ওয়েল ডেভেলপড আইডিয়াস এবং ভ্যারাইটি সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে মাইনর ইরর্স, যেখানে কম ইরর্স করে, তারা পায় ব্যান্ড 8। একটা সেন্টেন্স দেখেন, দ্য ইনক্রিজিং ডিপেন্ডেন্স অন কারের উপর নির্ভরতা বাড়া ফর ডেইলি কমিউটসের জন্য, কমিউটস মানে যাত্রী, হ্যাঁ, হ্যাজ আনডাউটেডলি ইমপ্রুভড মোবাইলিটি। ওইটা কিতা করছে? মোবাইলিটি বাড়াইতেছে, ইমপ্রুভ করতেছে, নিঃসন্দেহে করেছে। সো এই যে বিষয়টা যাই বলুক না কেন, এই সেন্টেন্সটা দেখেন তো পরে কি ফিল আসে। এরপর কমা দিয়ে দেখেন একটা কম্পাউন্ডের স্ট্রাকচার নিয়ে আসছে, বার্ব বলে বিপরীত একটা স্ট্রাকচার নিয়ে আসছে এই জায়গায়। সো এই জিনিসটাকে যখন 9-এ রূপান্তরিত করবেন, তখন এই ডিপেন্ডেন্সকে বলতে হবে রিলায়েন্স অন। ডিপেন্ডেন্স অন হয়ে গেল রিলায়েন্স অন, ইনক্রিজিং হয়ে গেল এক্সেসিভ, কার্স হয়ে গেল সিনোনিম প্রাইভেট ভেহিকলস, এই ইমপ্রুভ হয়ে গেল ইনহ্যান্সড। এই যে বিষয়গুলো, এগুলোই তো আসলে মার্কস বাড়ায়, হ্যাঁ, এগুলোই তো মার্কস বাড়ায়। এখানে বলছে গভর্নমেন্ট মাস্ট ইমপ্লিমেন্ট পলিসিস, এখানে দেখেন অথরিটিস বলছে, গভর্নমেন্ট বলে নাই, মাস্ট প্রায়োরিটাইজ ইনভেস্টমেন্ট। সো এই যে বিষয়গুলো, এগুলো দেখে কি মনে হয় এরা 9 পাবে না আমি 9 পাবো? সো এই স্ট্রাকচারে যদি আপনি লিখতে পারেন, আপনি 9 পাবেন, এটাই স্বাভাবিক।
আপনি যদি এই স্ট্রাকচারে লেখেন 8 এর আশেপাশে পাবেন, এটাই স্বাভাবিক। সো মাথায় রাখতে হবে এই বিষয়গুলো। এবার আসি আমরা একটু ফাইনাল থটটা দেখি। ফোকাস অন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এরপরে অর্গানাইজ করতে হবে আইডিয়া ক্লিয়ারলি, ডেভেলপ করতে হবে আর্গুমেন্টটাকে লজিক্যালি, এবং ইউজ করতে হবে রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচার। তাহলেই আপনি 9-এ 9 পাবেন, আদারওয়াইজ পাবেন না। কি করলে 9 পাবেন, 8 পাবেন, 7 পাবেন, 6 পাবেন, সব কথাই আমি বলে দিয়েছি। এই বিষয়গুলো মাথায় রেখে তারপর কিন্তু করতে হবে। আজকে এখন মজার জিনিস ক্যালকুলেশন দেখাবো। ধরেন একজন টাস্ক 1-এ 5 পাইলো, টাস্ক 6-এ টাস্ক 1-এ 5 পাইলো, টাস্ক 2-তে 6 পাইলো। সেক্ষেত্রে তার ওভারঅল স্কোর কত হবে? কারণ প্রথম যে টাস্ক 1-এ যত পাইলো তার সাথে 1 গুণ করবেন, অর্থাৎ গুণ না করলেও চলবে, সমস্যা নেই, 5-এ 5। আর পরে যেটা আছে ওইটার সাথে দ্বিগুণ করবেন, 2 দ্বারা গুণ করবেন, ওইটাকে 2 দ্বারা গুণ করে এই দুইটার যোগফলকে 3 দ্বারা ভাগ করবেন। এই যেমন 5 আছে আর এখানে 6 দুগুণ কত? 12 হইল। তো আচ্ছা, 6 দুগুণ 12, তো 12 আর 5 17, 17কে 3 দ্বারা ভাগ করেন, দেখবেন কত হয়। যত হয় এইটাই হচ্ছে আপনার ওভারঅল স্কোর। 5.66 মানে 50-র উপরে গেলে এই অংশটা 50-র উপরে গেলে ওটা পরের স্কোরে পাঠিয়ে দেবেন ওইটাকে, মানে 6 হয়ে গেল। ঠিক আছে, যেহেতু 5-এর উপরে আছে, 5 হইলে তো 5.5ই হইতো। ঠিক আছে, এবার আসেন 6 যদি একজনের টাস্ক 1-এ পায় আর টাস্ক 2-তে যদি 5 পায়, সেক্ষেত্রে 5 দুগুণা 10 এটা হবে, আর এটা তো 6ই থাকলো। 10 আর 6 16, 16কে 3 দ্বারা ভাগ করলে হয় 5.33। 25-এর উপরে গেলে, 25-এর উপরে গেলে যেহেতু 33 আছে, তাহলে এটা পরে স্কোর ধরবেন, অর্থাৎ 5.5 হবে। ঠিক আছে, আর 25-এর নিচে থাকলে এই অংশটা এটা অবশ্যই হবে 5। ঠিক আছে, যেমন 5.12 হলো, তাহলে এটা 5ই থাকবে। 25-এর উপরে গেলে এটা হবে 5.5, তাহলে 5.5-এ পৌঁছে গেলো। এইবার 5.5 থেকে একটু উপরে গেলে, যেমন আগে ছিল 66, 66, 5.6-এ চলে গেছে, তার মানে এটা 6। এভাবে। সো একটা জিনিস মাথায় রাখেন, টাস্ক 1-এ আপনি যতই মার্ক পান না কেন, টাস্ক 2-কে প্রায়োরিটি দিতে হবে, কারণ এটাতে দ্বিগুণ মার্ক থাকে। আপনি 2 দ্বারা গুণ করলে পরে যা হয়, আপনি দেখেন এটা দ্বিগুণ হওয়ার কারণে এটা 6 হয়ে গেছে। আর আপনি যদি এই টাস্ক 1-এ 5, টাস্ক 2-তে 6, তারপরেও তার হচ্ছে 6, কিন্তু টাস্ক 1-এ 6 পাইয়া লাভ নাই। টাস্ক 1-এ 5 পাইলে, টাস্ক 2-তে 5 পাইলে আপনার ওভারঅল স্কোর হয়ে যায় 5.5, উল্টাটা হয়ে যায়। তাহলে দেখেন টাস্ক 2 কতটা গুরুত্বপূর্ণ। এভাবে 5.5, 6.5 আপনি যদি চিন্তা করেন, যোগ করলে দেখবেন 3 দ্বারা ভাগ করলে আপনি 6.16 হচ্ছে। যেমন 25-এর উপরে হচ্ছে না, সেই জন্য এটা হচ্ছে কত? সেই জন্য এটা আপনার 6ই থাকলো। এই বিষয়টাই আগে বলছিলাম। এবার আসি, এটা হচ্ছে সেরা একটা প্রসেস। আমি যেহেতু গণিতের টিচার, তাই আমি বুঝি এই হিসাবটা এভাবে করলে একেবারে সূক্ষ্ম হিসাব হয়। যদি আপনি 0.33 দ্বারা অনেকে বলেন গুণ করার জন্য, আর টাস্ক 2-কে 0.66 দ্বারা গুণ করতে বলেন, সেক্ষেত্রে জিনিসটা সূক্ষ্ম থাকে না, একটু 0.1-এর হলেও বেশ কম ধরে যায়, একটা পার্থক্য চলে আসে। আমি আবারও বলছি, আমি একজন গণিতের টিচার ছিলাম, সো এই হিসাবে আমি জানি যে এই বিষয়গুলো এভাবে একেবারে সঠিক আসবে না কখনোই। কারণ আপনি যদি 1-কে 3 দ্বারা ভাগ করেন, তাহলে 0.33 আসবে। এই 0.333333কে সারা জীবন আপনি যদি 3 দ্বারা গুণ করেন, কোনোদিনও আবার 1-এ ফেরত যেতে পারবেন না। ক্যালকুলেটার, এখন আধুনিক ক্যালকুলেটার এটা হয়ে যায় হয়তো বা, কিন্তু বাস্তবে আপনি খাতা কলমে লিখলে জীবনে কিয়ামত পর্যন্ত অঙ্ক করলেও আপনি 1-এ ফিরে যেতে পারবেন না। এই জন্য আমি বলি যে 33 দ্বারা গুণ করে কোনো লাভ নেই, 66 দ্বারা গুণ করেও কোনো সঠিক তথ্য পাবেন না। হয়তো বা অনেক সময় 67 দিয়ে দিলে হয়ে যায়, কারণ ডান পাশে 6 থাকলে, 5-এর বেশি থাকলে একটা এক গড়কে, বামের গড়টাকে 1 বাড়িয়ে ধরলে হয়ে যায়। সো এভাবে দিলেও আপনি দেখবেন 6.17 চলে আসছে। ওই হিসাবটা আগের যে লাস্টের হিসাব ছিল 6.17 চলে আসছে, এখানে 6.16। সো এটাকে আবার 17 ধরতে হবে, ডান পাশে আরও 6 আছে অনেকগুলো, এই জন্য। আবার দেখেন এই যে উপরে যে হিসাবটা করছিলাম ওটা 5.66 ছিল না, এখানে দেখেন আমরা এই হিসাবটা ওই সেম স্কোর ধরেই আমরা 33 দ্বারা গুণ, 0.33 দ্বারা গুণ করলাম, 6 রেখে 0.66 দ্বারা গুণ করলাম। এতে আমার ওইটার প্রথমটা যোগফল হচ্ছে এটা, পরেরটা যোগফল হচ্ছে এটা, সরি গুণফল, এটার গুণফল, এখানে দুইটা লিখলাম আমি। ঠিক আছে, কিন্তু দেখেন এই দুটা যোগফল আবার যোগ করলে কত হয়? 5.61, যেখানে হওয়ার কথা ছিল 5.67 বা 66। সো এইটা একটু কম আসছে, মানে একটু খুচরা বাংতি কম আসতেছে, কিন্তু আসলে স্কোর ওভারঅল 6ই থাকতেছে। তবে এতে কি হয়, সূক্ষ্ম একটা পার্থক্য থাকে, আর কিছু না। তবে মোটামুটি আপনি ওভারঅল স্কোরটা বুঝতে পারবেন। সো এটা এই স্টাইলেও আপনি করতে পারেন, 0.33 দ্বারা গুণ করে, 0.66 দ্বারা টাস্ক 2-কে গুণ করে, তারপর আপনি দুইটাকে যোগ করে ফেলবেন, শেষ হয়ে যাবে। আর এটা হলে টাস্ক 1-কে 1-এর সাথে, টাস্ক 2-র সাথে, টাস্ক 2-কে 2 দ্বারা গুণ করে যত হবে, তার সাথে টাস্ক 1টা যোগ করে 3 দ্বারা ভাগ, শেষ। এটা একেবারে ক্যালকুলেটারে বসানো মাত্রই আপনার জিজ্ঞেস করছে, স্যার এটা কীভাবে, এটার হিসাবটা কীভাবে হয়? এভাবেই হয়। ওকে, এগুলো মাথায় রাখবেন, তাহলে আপনি
আইএলসে এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি লিখতে পারেন আইএলসে ভালো স্কোর করতে পারবেন রাইটিংয়ে। সো আমার রাইটিংয়ের থিসিস স্টেটমেন্ট নিয়ে ভিডিও রয়েছে, এছাড়াও টাইপগুলো নিয়ে ভিডিও রয়েছে। এখন আমার পালা হচ্ছে প্রশ্ন সলভ করে দেয়া, সিম্পল আনসার দেখিয়ে কীভাবে 9 ব্যান্ড রেসপন্স করা যায়, 8 ব্যান্ডের রেসপন্স করা যায় সেইটা দেখানোর পালা। জাস্ট আপনারা ওয়েট করেন আর কমেন্ট করে জানাবেন আপনারা আজকের ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারলেন কিনা, উপকৃত হলেন কিনা, এই বিষয়টা জানাবেন। আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে সরাসরি রাইটিং নিয়ে টাস্ক 2 নিয়ে প্রথমে হাজির হব, তারপর টাস্ক 1 উল্টা হবে, কারণ টাস্ক 2তে মার্ক বেশি যেহেতু আগে এটা দিয়ে দেবো। ওকে, এরপর রিডিংয়ের ভিডিও আসতেছে। হ্যাঁ, বিগত দিন আমার একটা পেসিভের একটা ক্লাস দিয়েছি, এই পেসিভের ক্লাসটা দেখার পর রিডিংয়ের ক্লাসটাতে যাবেন, নয়তো কিন্তু রিডিংয়ের ক্লাসটা বুঝবেন না। একটা মজার জিনিস দেখাবো, রিডিং আমার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কথা বলবো, আমি সলভ করবো না। প্রথম দিকে আমি আন্ডারস্ট্যান্ডিং কীভাবে কম্প্রিহেনশন স্কিল নিয়ে কথা বলবো, আমি স্কিলের মানে কথাবার্তা বলবো। মাত হচ্ছে সিলেটি ভাষা। ওকে, কি স্কিল বাড়ানোর কথাবার্তা বলবো। আপনারা অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ, আমার বিশ্বাস। এই ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগবে। আমার রিডিংয়ের ভিডিওটা আসতেছে, জাস্ট ওয়েট করেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।